প্রিয় দর্শক, ইনকিলাব ডিজিটালে আজ আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান, সাবেক অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্কের উপরে অত্যন্ত নির্মোহ বিশ্লেষক প্রফেসর এম শাহিদুজ্জামানের কাছে। জনাব শাহিদুজ্জামান, ইনকিলাবকে সময় দেওয়ার জন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ। আমরা একটু সাম্প্রতিক বিষয় নিয়ে শুরু করতে চাই, যেহেতু এই সময়ে আমাদের রাজনীতিতে খুবই আলোচিত বিষয় এই জুলাই রেভলিউশন। আমি আপনার কাছে জানতে চাইছি যে জুলাই রেভলিউশনে আন্তর্জাতিক শক্তির উপস্থিতি আপনি কিভাবে দেখেছেন, ছিল কিনা বা কতটুকু ছিল, তারা কিভাবে প্রভাব বিস্তার করেছিল, এই বিষয়ে যদি একটু। ধন্যবাদ। হ্যাঁ, এটা আন্তর্জাতিক উপস্থিতি বা আন্তর্জাতিক যে দৃষ্টিভঙ্গি ছিল বলেই এটা কিন্তু এত গুরুত্ব পাচ্ছে। প্রথমে কিন্তু যখন এই প্রক্রিয়াটা শুরু হয় সেখানে আকস্মিকতা ছিল এবং এটা মোটেও সেভাবে বোঝা যাচ্ছিল না যে বিস্তৃতি এতখানি হবে। এবং এটা এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু আমাদের এই পুরা অঞ্চলে সাবকন্টিনেন্টেও এই ধরনের যে ছাত্র সচেতনতা এবং এটার একটা যে সর্বাত্মক ব্যাপ্তি, স্পেশালি যেখানে এমন ধরনের ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছিল যারা খুবই ব্যস্ত থাকে তাদের জটিল গবেষণা নিয়ে। যেমন বলা যায় যে এই যে কার্জন হল কেন্দ্রিক বিভাগগুলোর যে ছাত্রীরা, তারা কখনো এই ধরনের দেশের সংকটে তারাই যে একটা মুখ্য ভূমিকায় আসবে এটা বোধহয় কেউ তারা নিজেরাই ভাবতে পারেনি। কেননা উচ্চতর বিজ্ঞানের গবেষণায় অনেক বেশি সিরিয়াসনেস ইনভলভ এবং বেশিরভাগ ছাত্রছাত্রীরাই তাদের চিন্তাধারা থাকে যে ইভেনচুয়ালি একটা আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ে তুলবে, বাইরে যাবে উচ্চশিক্ষার জন্য। কেননা তারা যেসব স্টেট অফ ফ্রন্টিয়ার সাবজেক্ট আমরা যেগুলো বলি সেগুলোই ইনভলভ। কারণ আমরা যখন দেখতে পাই যে এই আন্দোলনটা একটা চূড়ান্ত পর্যায়ে যায়, তখন কিন্তু ফিমেল স্টুডেন্টসদের যে প্রচণ্ড একটা উষ্মা, রাগ এবং আকস্মিক তাদের যে স্পন্টেনিটি এক্সপ্রেশনের, এটাই পুরো মুভমেন্টটাকে একটা অসাধারণ ক্যারেক্টার দিয়েছে। যার ফলে আমাদের যে বিবিসি বলেন, ডয়েচে ভেলে বলেন, ভয়েস অফ আমেরিকা, এদের রিপ্রেজেন্টেটিভসরা পিক আপ করে নেয়। তারপর মধ্যপ্রাচ্যের আল জাজিরা পিক আপ করে এবং খুব শিগগিরই ইন্টারন্যাশনাল মিডিয়াতে এরা শুধু খবরই হয়নি, কিছু কিছু দিন হেডলাইন নিউজেও তারা পরিণত হয়েছে। এবং এর যে গুরুত্ব, আন্তর্জাতিক যে অ্যাকসেপ্টেবিলিটি, সেটা এজন্যেই ছিল যে এটা কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স ছিল। কিভাবে একটা লিমিটেড ডিম্যান্ডস থেকে ছড়িয়ে পড়ে এটা যে দেশের যে ফ্যাসিজমের পতনের দাবিতে পরিণত হয়, এই যে মূল্যবোধের সম্প্রসারণ, সেখানে যে একেবারে যেটাকে আমরা বলি ইন্ডিজেনাস, মানে নিজের চিন্তাধারায় উদ্ভূত অরিজিনাল চিন্তাধারা ছাত্রদের। আমার প্রশ্নের যে জায়গাটা, সেটা হলো যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় যে এই রেভলিউশনে মানে অর্থাৎ ইউএসএ এবং তার যে ওয়েস্টার্ন যে সমস্ত অর্গানগুলো আছে, যেটা বিশ্ব শাসনের জাতিসংঘের বিভিন্ন অর্গানগুলো আছে, তারা এখানে ভূমিকা রেখেছে, এরকম একটা অভিযোগ আওয়ামী লীগের দিক থেকে তোলা হয়। আপনি এটাকে কিভাবে দেখেন? আমাকে এটা আমাদের সাবজেক্টে আমরা যেটা বলি ষড়যন্ত্র তত্ত্ব, কনস্পিরেসি থিওরি, এটা ওই মার্কিন যুক্তরাষ্ট্রকে ইনভলভ করা হয়। আবার আরেকটা স্কুল অফ থট রয়েছে আমাদের গোয়েন্দা বাহিনীর দিক থেকে, এটা উদ্ভূত হয় যে সেখানে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র ছিল না, বরং চীন ছিল এবং আমাদের যে ইসলামী দলগুলো তারা ছিল, এ ধরনের চিন্তাও। তবে আমার কাছে যেটা মনে হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সত্যি কোনো ইনভলভমেন্ট ছিল না। মার্কিন কূটনীতিবিদরা এটা ক্লিয়ারলি তুলে ধরেছে
যে তারা এটা এখানে সরাসরি কিছুই করেনি, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের এখানকার কূটনীতিকরা তারা অত্যন্ত কেয়ারফুলি পুরা বিষয়টা স্টাডি করেছে এবং তাদের নীরবতার মাধ্যমে এবং ইনডিরেক্টলি এইসব যেখানে ধর্মীয় গোষ্ঠীগুলো ছিল সেই ধর্মীয় গোষ্ঠীগুলোর ব্যাপারে তাদের সচেতনতা এবং আমার মনে হয় তাদের যে দেশে তারা যে রিপোর্টসগুলো পাঠাচ্ছিল সেখানে তাদের যথেষ্ট সিম্পিটি ছিল। আমরা দেখেছি যে এই বিপ্লবের সময় বিশেষ করে শেষ দিকে অভিযোগ করা হয়েছে যে এখানে হিন্দিভাষীরা, মানে অর্থাৎ ছাত্রদের দমনের জন্য হিন্দিভাষীরা সশস্ত্রভাবে রাস্তায় পুলিশ বা ল এনফোর্সিং এজেন্সির সাথে তারা নেমে গেছে, এই ধরনের একটা সোশ্যাল মিডিয়ায় বা যারা রাস্তায় ছিল আন্দোলন করেছে তারা অভিযোগ করেছে। এবং এর পাশাপাশি বিভিন্ন মানে ডিপ্লোম্যাটিক এলাকায় বিভিন্ন বাড়িতে অনেক মানে ভারতীয় নাগরিক আটকা পড়েছিল যারা বিভিন্ন কাভারে ছিল বলে এই ধরনের অভিযোগও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আপনি এটাকে কিভাবে? এটা সত্যি কথা, এটা আমি নিজেই আমার যখন এই বিপ্লবটা একটা চূড়ান্ত পর্যায়ে যায়, যখন ভিক্টরি অ্যাচিভড হয়, আমি নিজেই এমন প্রত্যক্ষদর্শী অত্যন্ত সচেতন শিক্ষিত তাদের মুখে যে বর্ণনা শুনেছি এবং যিনি সেরকম কয়েকজন আমি ঢাকা ক্লাবেই এই ধরনের কয়েকজনের কাছে শুনেছি যারা ওইখানে ফিজিক্যাল এক্সারসাইজ করতে এসছে এবং বলার সময় তাদের যে মুখে যে ভীতি, তাদের যে চোখে যে একটা অবিশ্বাসের ভাব এবং যেখানে একটা মনস্তাত্ত্বিক শক পেয়েছে সেটা থেমে থেমে বলা, নিজে 5 তলা থেকে দেখা, হাতে রিং পরা, কানে লাগানো, অস্বাভাবিক চেহারার অবাঙালি চেহারার লোক অনেকগুলো গাড়ি থেকে খুব দ্রুত গতিতে নেমে এই শনির আকড়া ওই অঞ্চলে প্রচণ্ড ক্ষিপ্র গতিতে চারপাশে গুলি করা এবং 10-15 মিনিটের মতো গুলি করে ঠিক মানে দ্রুত গতিতে গাড়িতে উঠে চলে যাওয়া এবং আশেপাশে কিন্তু র্যাব, পুলিশ, সেনাবাহিনী এরা সবই তাদের জায়গায় জায়গায় ছিল। এটা এমন সময় হয়েছিল যখন আপনার ওই অঞ্চলগুলো থেকে ছাত্ররা প্রচণ্ড গতিতে তারা একটা বিস্তৃতি অর্জন করছিল ওইখানেই টার্গেট করে। এবং এটা আমার মনে হয় একেবারে সত্যি কথা যে ভারতীয় অনুপ্রবেশকারীরা যেখানে অংশগ্রহণ করেছে তাতে কোনো সন্দেহ নাই। আর কিন্তু আমি যেটা বলতে চাই কি, যে ছাত্রছাত্রীদের এই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাওয়াতে এখন আমরা দেখি ইদানিং এটাকে অনেকাংশেই খাটো করা হচ্ছে, বলা হচ্ছে যে মার্কিনীরা ষড়যন্ত্র করেছে। এটা কিন্তু ভারতীয় গোয়েন্দা বাহিনীর সাজানো গল্প। তাদের গোয়েন্দা বাহিনী ফেইল করেছে এবং আমাদের এখানেও গোয়েন্দা বাহিনী একেবারে টোটালি ব্যর্থ হয়েছিল। আপনি এটা খুব ভালো কথা বললেন যে তাদের গোয়েন্দা বাহিনী ফেল করেছে। মানে বাংলাদেশে বলা হয় এবং খুবই বিশেষ অনেক বুদ্ধিজীবীরাই বলছেন যে 5 তারিখে কেবলমাত্র শেখ হাসিনার পতন ঘটেনি, একই সাথে এখানে ভারতের আধিপত্যবাদেরও পতন ঘটেছে। আপনি কিভাবে দেখেন? অ্যাবসলিউটলি, ভারতীয় আধিপত্যবাদ এটা অত্যন্ত ভিন্ন ধর্মী। আমাদের এখানে এই ভারতীয় আধিপত্যবাদের যে চরিত্র এবং এটার যে এক্সিস্টেন্স এটা কিন্তু আমরা বুঝতে পারিনি। ভারতীয় আধিপত্যবাদ এটা ঘটেছে আরএসএসের প্ল্যানিং অনুযায়ী, এবং বিজেপি ও আরএসএস এরা অতীতের যে কোনো ভারতীয় যে প্রভাব রয়েছিল বাংলাদেশে বা সাউথ এশিয়ার অন্য দেশে, এটা একেবারেই ভিন্ন ধর্মী। এই প্রভাবটা, এই যে আরএসএসের ভিত্তিক ভারতীয় প্রভাব, এটা কিন্তু সর্বগ্রাসী, অখণ্ড ভারতে বিশ্বাসী এবং এটা যদি আর দীর্ঘায়িত হতো, আর একটা বছর সময় পেলেই কিন্তু আমি মনে করি যে ভারতীয় সামরিক বাহিনীর স্থায়ী উপস্থিতি বাংলাদেশে ঘটে যেত। এই অজুহাত দিত তারা যে তাদের যেহেতু বিশাল সামরিক বহর বাংলাদেশের রাস্তা ব্যবহার করে ত্রিপুরা, আসামের দিকে যাওয়া শুরু করার কথা ছিল মাত্র 2 সপ্তাহ পর আখাউড়া বর্ডার দিয়ে, এবং বর্ডারের রাস্তা সবই রেডি ছিল এবং ভারতীয়দের প্ল্যান ছিল যে এই বছরের শেষের দিকের ভিতরেই কিন্তু তাদের হয়তো স্থায়ী একটি ব্রিগেড বা একটা ডিভিশন বাংলাদেশে ইনস্টল করতো এবং তখন বাংলাদেশে আর কোনো স্বাধীন অস্তিত্ব বা জনগণের যে উত্থান ঘটা সেটা অনেক ডিফিকাল্ট হয়ে যেত। সুতরাং এই যে যখন আপনার প্রশ্নের উত্তরে আমি এটাই বলবো,
যে ভারতীয় আধিপত্যের যে পতন ঘটেছে, এটা এতই তাদের মধ্যে ভারতে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা আমরা স্পষ্টতই দেখতে পাই। রেগুলারলি এই যে ভারতীয় রিটায়ার্ড জেনারেলসরা, সামরিক বাহিনীর অফিসাররা, তখন থেকে যেসব টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানগুলো তারা করেছে পডকাস্টের মধ্যে, সেখানে তাদের প্রচণ্ড ক্ষোভ, প্রচণ্ড একটা মানে একটা হারিয়ে যাওয়ার, ঠকে যাওয়ার একটা প্রবণতা। তারা সবই জানতো, তারা প্ল্যানও করেছিল যে বাংলাদেশকে স্থায়ীভাবে ভারতীয় সামরিক নিয়ন্ত্রণে আসার যে ব্লুপ্রিন্ট, সেটা ধাপে ধাপে এগিয়ে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তাদের রিটায়ার্ড জেনারেলসরা এবং অত্যন্ত অ্যাম্বিশাস, তাদের মধ্যেই তারাই সবচেয়ে বেশি ক্ষুব্ধ ছিল, কেননা তারাই কিন্তু প্ল্যানটা করেছিল এবং তাদের অধীনস্থ যারা সার্ভিং অফিসার্স, তাদেরকে তারা ওইভাবে এক স্টেজ বাই স্টেজ এগুতে বলেছিল। এবং দেখেন, ভারতীয় নিয়ন্ত্রণের মাত্রাটা এটা এত শক্তিশালী ছিল যে যেটা আমরা নিজেরাই কল্পনা করতে পারিনি, যে আমাদের সামরিক বাহিনীর ভিতরেও তাদের অনুপ্রবেশ এবং সিনিয়র মোস্ট অফিসারদের মধ্যে একেবারেই একটা সিরিয়াসলি বিশ্বাস করা যে ভারতীয় বাহিনীর উপস্থিতি বাংলাদেশের নিরাপত্তার জন্য, অস্তিত্বের জন্য একটা বাস্তবসম্মত পলিসি হতে পারে। এটা কি তারা সত্যিই বিশ্বাস করতো, নাকি তাদের প্রমোশনাল কম্পালশনস বা তাদের যে স্বার্থ সেটাকে পরিপূর্ণ করার জন্য ভাবতো? এটা আমরা জানি যে বাংলাদেশে কিন্তু অত্যন্ত মেধাবী যেসব অফিসাররা ছিল, তাদেরকে ক্রমাগত তাদেরকে বের করে দিয়ে মানে কম মেধাবীদেরকেই কিন্তু সামনে আনা হয়েছিল। সেখানে এই যে অত্যন্ত অযোগ্য যেসব সেনাবাহিনী প্রধান, এই যে জেনারেল আজিজ, এটা এই ইকবাল করিম ভূঁইয়ার সময় থেকেই শুরু হয়, কিন্তু আরও প্রকট হয় আরও পরে। জেনারেল আজিজ এই থেকে নিয়ে আরও অন্যান্য সেনা প্রধানদের সময় বেছে বেছে এমন ধরনের অফিসারদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় উপরের দিকে নেওয়া হতো, যারা জানতো যে তাদের সীমাবদ্ধতা রয়েছে মেধার দিক থেকে, এবং তাদেরকে যদি কার্যকর অবস্থানে যেতে হয় তাইলে এইভাবে ওই ভারতীয় নিয়ন্ত্রণের প্রতি আস্থা রাখতে হবে। সেদিক থেকে যদি আমরা চিন্তা করে দেখি, ভারতের মানে বাংলাদেশের শেখ হাসিনার পতন, ভারতের পতন, আমরা যদি আর একটু পিছিয়ে মানে আমাদের দর্শকদেরকে জানাতে চাই, আপনি একজন ইন্টারন্যাশনাল সম্পর্কের অত্যন্ত আলোচিত এবং জনপ্রিয় বিশ্লেষক। শেখ হাসিনা সরকারের এই যে 15 বছরে এবং বাংলাদেশের সাথে যে সমস্ত চুক্তিগুলো করা হয়েছে, সেই চুক্তিগুলো কি কি, খুব জাস্ট পয়েন্ট আকারে যদি আপনি বলেন, কারণ আমাদের আরও কিছু প্রশ্ন আছে দেখেন, যেগুলো রাষ্ট্রের স্বার্থ বিরোধী যে সমস্ত চুক্তিগুলো আমরা এসেছি, যদি একটু বলেন। যা কিছু জানি তা মিডিয়ার মাধ্যমেই যা জানতে পেরেছি। কিছু কিছু শোনা যায় যে গোপন চুক্তি এমনও ছিল যে ভারতীয় সামরিক বাহিনীর স্থায়ী উপস্থিতি প্রয়োজনে তারা আমাদের গুরুত্বপূর্ণ অবস্থানগুলো নিয়ন্ত্রণ করবে। তারপর এই যে আপনার ধরেন 25 মাইল শিলিগুড়ি করিডোর, তারপর আমাদের দক্ষিণে ফেনী নদীর কাছের অংশ, যেখান থেকে ত্রিপুরাতে যেতে হলে শর্টেস্ট পয়েন্ট, এইসব জায়গাতে যে ভারতীয় সামরিক উপস্থিতি থাকবে, এ ধরনের চুক্তি কিন্তু সবচেয়ে সেন্সিটিভ, যেটা গোপন রাখা হয়েছিল। তারপরে আমার মনে হয় এই যে আমাদের সমুদ্র পথে ভারতীয় নৌবাহিনীর যে অবজারভেশন র্যাডার ইনস্টলেশনসগুলো তাদের নিয়ন্ত্রণে থাকবে, এবং উত্তরবঙ্গে কোনো অবস্থাতেই আমরা যেন চীনকে কোনো ডেভেলপমেন্টের দায়িত্ব না দেই, যাতে ভারত নিজের ইচ্ছায় যখনই সে প্রয়োজন মনে করে 25 মাইল করিডোরকে সমৃদ্ধ করে আরও বাংলাদেশের উত্তরাংশের একটা অংশ, প্রায় 25 থেকে 50 কিলোমিটার অংশ ভারতের সামরিক নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া, এবং সেজন্যে ভারতের যে সবচেয়ে কাছে হাসিমারা এয়ারবেস ও বাগডোগরা এয়ারবেসে, যেখানে তারা সবচেয়ে উন্নত মানের মিসাইল ও SS-400 মিসাইলগুলো এবং তাদের যে রাফেল বিমানগুলো
ইয়ে করেছে, বসানো হয়েছে, তার জন্য বাংলাদেশের অভ্যন্তরে সামরিক ঘাঁটি, তাদের গোয়েন্দা বাহিনীর উপস্থিতি, রংপুরে তাদের নিরাপত্তা অফিস, এগুলো ছিল সবচেয়ে স্পর্শকাতর বাস্তবতা। অন্যগুলোর কথা তো আমরা জানি, কিন্তু এইসব স্পর্শকাতর চুক্তিগুলো কিন্তু হাসিনা নিজে থেকে সই করেছে, এবং এগুলো কখনো পার্লামেন্টে আলোচিত তো হয়ই নাই। তার ক্যাবিনেট মেম্বারসদের কয়জন জানতো তাও সন্দেহজনক। এই প্রক্রিয়াটা কিন্তু পুরো শুরু হয়েছিল আপনার ওই যে পশ্চিমবঙ্গের থেকে যিনি ভারতের প্রেসিডেন্ট হয়েছিলেন, প্রণব মুখার্জির সময় থেকেই। প্রণব মুখার্জি কিন্তু ইনিশিয়েট করেছে বিজেপির সাথে হাসিনার সম্পর্ক। তবে আমার কাছে যেটা সবচেয়ে ভয়াবহ, যেটা আমাদের এখনও আমাদের গোয়েন্দা বাহিনী ও এই সরকারও অনেকাংশেই, যে পররাষ্ট্রনীতি উপদেষ্টাকে আমি সরাসরি বলবো যে অবলোকন করতে পারছেন না, বা ইচ্ছাকৃতভাবে আমাদের ফরেন অফিস যেটাকে অগ্রাহ্য করছে, সেটা হচ্ছে যে যে কোনো ভারত সরকারের চেয়ে এই ভারত সরকারকে অত্যন্ত সাবধানতার সাথে দূরত্বে রাখা অপরিহার্য। কেননা এই সরকার সত্যি সত্যি বিশ্বাস করে যে বাংলাদেশের টেরিটোরিয়াল সাইজ আরও ছোট করতে হবে। এদিকে তারা ওই উত্তরবঙ্গে আবকাজিয়া মডেলটাকে তারা ব্যবহার করতে চেয়েছে। রাশিয়া যে জর্জিয়ার আবকাজিয়া দখল করে নিয়েছে, সেজন্যে তারা পুরা জর্জিয়ার রাশিয়ান স্পিকিং জনগোষ্ঠীকে উত্তরে নিয়ে এসছে, আবকাজিয়াতে এনে রাশিয়া সেটাকে আলাদা করে স্বাধীন দেশ ঘোষণা করে এখন কিন্তু রাশিয়ার সাথে অ্যানেক্স করেছে। ভারতের জেনারেলসরা কিন্তু বারবার এই বাংলাদেশের দুটি অংশ, একটা পার্বত্য চট্টগ্রামের একটা অংশ আর উত্তরের অংশ, এই দুটোকে যে তারা দখল করে নেবে, বাংলাদেশকে সংকুচিত করবে, এবং সেখানে বাংলাদেশের হিন্দু পপুলেশনকে ওইখানে আবার রিপপুলেট করবে, এটা কিন্তু তাদের ঘোষিত নীতি। জেনারেল শর্মা, মেজর জেনারেল বক্সি, অত্যন্ত পরিচিত যারা ভারতীয় রিটায়ার্ড জেনারেল, যারা মিডিয়াতে কথা বলে, এরা কিন্তু সরাসরি এটা বলেছে যে আমরা কি, যদি চায়না ডোকলাম থেকে মুভ করে দক্ষিণে, তখন কি আমরা তারপরে আমরা বাংলাদেশের এই অংশটুকু দখল করে নিব, নাকি চায়না মুভ করার আগেই যে কোনো সময়ে লাইটেনিং স্ট্রাইকের মাধ্যমে ওই রংপুরের একটা অংশ তাদের নিয়ন্ত্রণে। এটা কিন্তু একেবারে এই বিজেপি গভর্নমেন্ট এবং আরএসএস এর ঘোষিত নীতি। ইভেনচুয়ালি আরএসএস কিন্তু, যেহেতু তারা অখণ্ড ভারতের বিশ্বাস করে, তারা কিন্তু বাংলাদেশকেই বেছে নিয়েছে, যে পাকিস্তানকে অখণ্ড ভারতের ধারণায় আনবার আগে বাংলাদেশকে আগামী কয়েক বছরের ভিতরই একেবারে বলতে গেলে একটা স্যাটেলাইট, প্রয়োজন হলে ভারতের অংশ, অখণ্ড ভারত হিসেবে ধরে নেয়া, এটা তারা চেয়েছে। এবং আমাকে কিছুটা এখানে রেফার করতে হয় যে আমরা যখন এই যে বলি যে 1971 সাল এতই ডিস্টিংক্ট যে 47-এর সাথে তুলনা হয় না, কিন্তু আমাদেরকে এটা একেবারে খুবই সিরিয়াসলি মনে রাখতে হবে যে আমাদের 1971-এ আমাদের যে সামরিক বাহিনী যুদ্ধ করেছে, তাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল বাংলাদেশের সীমান্তকে সংরক্ষণ করা, তার পাশাপাশি গণতন্ত্রকে পুনঃস্থাপিত করা স্থায়ীভাবে। কিন্তু এই যে সীমান্ত সংরক্ষণ করা, 1947 সালে গড়ে তোলা সীমান্ত সংরক্ষণ করা, এটাই কিন্তু প্রমাণ করে দেয় যে আমরা 47-এর ভিত্তিকেই 71-এ আমরা বাস্তবায়ন করেছি। কেননা যদি 47-এর সীমান্তগুলো না থাকতো, তাহলে কিন্তু আমাদের এই যে ভারতের যে পার্টিশন, ভারতের যে দেশ বিভাগ যে বলা হয়, সেটাই যে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের সামরিক বাহিনীর মেজরিটি বাংলাদেশিরা, বাংলাদেশের মানুষ, যে সেটাকেই যে বাংলাদেশের স্বাধীন সত্তা হিসাবে অ্যাকসেপ্ট করেছে, বাস্তবায়ন করেছে। আপনি কয়েকবার চায়নার কথা বললেন, এবং এইখানে একটা মানে বাংলাদেশকে নিয়ে চায়না এবং ভারতের দ্বান্দ্বিক একটা অবস্থানের কথা বললেন, আপনার কথার মধ্যে ছিল। আমার আরেক এই প্রাসঙ্গিক একটি প্রশ্ন আমার মাথায় আসছে, যে তাহলে যদি শেখ হাসিনার সময় এরকম একটা অবস্থানে চায়না কি করে ব্লাইন্ডলি কন্টিনিউয়াসলি শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছে এবং একটা এই ধরনের গণতন্ত্রহীনতাকে বাংলাদেশে সমর্থন দিয়ে গেছে, এই বিষয়টা আপনার দেখেন, এটা একটা সময়ের
প্রেক্ষাপটে চায়নার যে বিদেশ নীতি, বাণিজ্য নীতি, সেটা কিন্তু পরিবর্তিত হয়েছে। শেখ হাসিনা যেই বছরগুলোতে ক্ষমতায় ছিল, সেই বছরগুলোতে বেশিরভাগই কিন্তু চায়নার পররাষ্ট্রনীতি ছিল পিওরলি বাণিজ্য ভিত্তিক ও প্রফিট ভিত্তিক, লাভ করবে। তাদের প্রচণ্ড স্পৃহা ছিল যে তারা সরকারের ক্যারেক্টার কি হবে, সরকারের গ্রহণযোগ্যতা মানুষের কাছে কেমন হয়, এমনকি বাংলাদেশে যে সরকার, সেটা যে অত্যন্ত ভারত নিয়ন্ত্রিত সরকার ছিল, সেই বাস্তবতাও চায়না ইভেনচুয়ালি বেছে নিয়েছে। কেননা চায়না ক্লিয়ারলি দেখতে পেয়েছে যে পশ্চিমা বিশ্ব এটা দেখতে পাচ্ছে যে বাংলাদেশের যে বিরোধী দলগুলোর যে স্ট্র্যাটেজি, সেটা কার্যকর হওয়াটা খুবই ডিফিকাল্ট নানান কারণে, যেগুলো আমরা মোটামুটি সচেতন রয়েছি। চীন দেখলো যে তার যে মূল উদ্দেশ্য বাংলাদেশকে একেবারে একটা মোটামুটি এক্সেস ডেভেলপ করা, মায়ানমারে তার নীতিকে সাকসেসফুল করা, তার বাণিজ্য পথ এবং মায়ানমারের বে অফ বেঙ্গলের রিসোর্সগুলোকে হাতে পেতে, বাংলাদেশ হচ্ছে পার্শ্ববর্তী দেশ, সেখানে মায়ানমারের উপর বাংলাদেশের যে প্রভাব রয়েছে সেটা চায়না উপলব্ধি করেছে। চায়না এটাও দেখতে পেয়েছে যে হাসিনার নীতি কোনোভাবেই সামরিক শক্তি ব্যবহার করার পথে যাবে না। মায়ানমার যতখানি খুশি এই রাখাইন অঙ্গরাজ্যে বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ চাপিয়ে দিতে পারবে, প্রভাব রাখতে পারবে, রোহিঙ্গাদের পাঠাতে পারবে। এই সব বাস্তবতার কারণেই চীন দেখল যে রাজনৈতিক ক্ষেত্রে হাসিনার ভবিষ্যৎ যে তাকে সরিয়ে দেয়া, এটা অত্যন্ত অনিশ্চিত। আর চায়না কিন্তু সরাসরি ডোমেস্টিক পলিটিক্সে ইনভলভড হয় না।